দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব নেই জানালেন আসিফ নজরুল। ১-১১ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সতর্কবার্তা বললেন রিজওয়ানা। বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে বেইমানি হবে ছাত্র জনতার ত্যাগের প্রতি বললেন আমির খসরু। কিংস পার্টির চিন্তা বাদ দিয়ে নিরপেক্ষ থাকার আহ্বান। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কর্মসূচিতে জলকামান, লাঠিচার্জ। আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনায় র্যাবের সাবেক ডিজির বিরুদ্ধে পরোয়ানা। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় বরখাস্ত 2 পুলিশের রিমান্ড। শেখ হাসিনার মেয়ে পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুদক। এসকে সুরের লকার ভেঙে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ উদ্ধার। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ভারতের বদলে চিকিৎসার জন্য বাংলাদেশিদের চীনের ভিসা সহজের প্রস্তাবে সম্মতি। তিব্বতে ব্রহ্মপুত্র নদে বাঁধ দিলেও পানি না নেয়ার আশ্বাস বেইজিংয়ের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটা তাদের রাজনৈতিক বক্তব্য, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি জানিয়েছেন নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের যথেষ্ট নিরপেক্ষ থাকবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। অন্যদিকে 1-11 নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন বন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনা করছে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সংস্কার ও নির্বাচন ইস্যুতে প্রতিদিনই সমালোচনা করছেন বিএনপি নেতারা। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তার জবাবে সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় নানান গুজব। অবশেষে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথার লড়াই থামাতে উদ্যোগী হয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রোববার দুপুরে নিজ ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন তিনি। পরে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। উপদেষ্টা পরিষদের পরিবর্তন নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আসিফ নজরুল। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা রাজনৈতিক শক্তি হিসাবে সতর্কতামূলক একটা বার্তা তারা দিতেই পারে। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। রাজধানীর গ্রিন রোডে পানি ভবনে আয়োজিত কর্মশালায় তিনি নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং আমরা সেই সময়সীমাতেই এখনো পর্যন্ত স্টিক করে আছি। রিজওয়ানা হাসান জানান,
ছাত্রদের পক্ষে দল গঠন করা হলে সরকারে থাকা ছাত্র প্রতিনিধি সরকারে না থেকেই দল গঠন করবে, এটা তারাও বারবার পরিষ্কার করেছেন। যেই রাজনৈতিক দল গঠন করুক না কেন, সরকার থেকে চলে গিয়ে তাকে সেটা করতে হবে। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণঅভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। ডিআরইউতে আরেক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কিংস পার্টি করার চিন্তা না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনার আয়োজন করে এনপিপি। সরকারে থেকে উপদেষ্টা হয়ে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এদেশের দল করুক, এটা বাংলার মানুষ কখনো ভালো চোখে দেখবে না। যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে। বিএনপি কৃতিত্ব নিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, পতিত সরকারের মতো চিন্তা করলে জনগণ আবারও রাস্তায় নামবে। যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে, নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। বিএনপির আগে কেউ সংস্কার প্রস্তাব দেয়নি দাবি করে আমির খসরু বলেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র জনতা, সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা জরুরি, তাদের কিংস পার্টি করার চিন্তা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়, বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম, পরশ্রী কাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে। যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। গণতন্ত্রের জন্য বিএনপির লড়াইকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে মেজর হাফিজ চলতি বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানান। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। ফয়সাল, একটু জানতে চাই, হঠাৎ করে রাস্তা অবরোধ করা ঠিক কী কারণে এবং কি চাইছেন মূলত শিক্ষার্থীরা, তাদের কি দাবি দেওয়া রয়েছে, বিস্তারিত জানাবেন। রেজা, 7 কলেজের যে আন্দোলনটি চলছে বেশ কয়েক মাস ধরে, সেটি জানেন, বেশ কয়েকবার বেশ বড় বড় মুভমেন্ট হয়েছে এটি নিয়ে। তো সাধারণ যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কিছুদিন আগে 5টি দাবি দেওয়া নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন তার কাছে তারা স্মারকলিপি জমা দিয়েছিলেন। সেই স্মারকলিপির অগ্রগতি সম্পর্কে আজকে জানার জন্য 7 কলেজের একটি প্রতিনিধি দল প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের কাছে যান। সেখানে যাওয়ার পরে শিক্ষার্থীরা অভিযোগ করছেন, সেখানে যাওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন তিনি শিক্ষার্থীদের কোনো কথা না শুনে শিক্ষার্থীদেরকে একরকম তাদের সাথে অশোভন আচরণ করে অপদস্থ করে তার কক্ষ থেকে বের করে দেন এবং সেখানে তিনি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে এবং তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেন।
তারই প্রতিবাদেই কিন্তু তাৎক্ষণিকভাবে সাত কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে এসেই কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ যে সায়েন্স ল্যাব মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান নেন এবং পুরো এলাকাটি কিন্তু তারা অবরোধ করে দেন, যার ফলেই কিন্তু এই সায়েন্স ল্যাব যেহেতু জানেন গুরুত্বপূর্ণ একটি সড়ক মোড়, সেই কারণে কিন্তু চারপাশের যে যান চলাচলের সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু মারাত্মকভাবেই কিন্তু যান চলাচলের ব্যাঘাত ঘটছে, যার কারণেই মূলত বলা যায় যে সাধারণ মানুষও বেশ ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা দাবি করছেন যে যেহেতু তাদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে, তারা বলছেন যে তাদের সাথে অশোভন আচরণ করা হয়েছে, এর ফলে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এবং সেই সাথে তারা তাদের যে 5 দফা দাবি ছিল সেগুলোও তারা মানার জন্য, দ্রুত বাস্তবায়নের জন্য তারা এখন এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো অবশ্যই মানতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি দেওয়াগুলো মানা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কার্যক্রম চলতেই থাকবে। রেজা, তবে এখন বলা যায় যে এখানকার এই যে অবরোধ কর্মসূচি এটি কখন নাগাদ শেষ হবে সে তেমন কোনো তথ্য আমাদের কাছে নাই। সেই সাথে এই অবরোধের ফলে কিন্তু ভোগান্তি চরম পর্যায়ে উঠেছে, অনেকেই কিন্তু আমরা দেখছি যে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। জি ফয়সাল, সেটিও আমরা দেখছিলাম। ধন্যবাদ ফয়সাল, আপনার মাধ্যমে সেই খবরের বিস্তারিত জানছিলাম। চাকরি জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের প্রতিনিধিরা। এর আগে তারা স্মারকলিপি দিতে প্রেস ক্লাব থেকে রওনা হয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন। জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়া হয় আন্দোলনকারীদের। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শাহবাগ মোড়ে এসেই পুলিশের বাধার মুখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের পদযাত্রা। জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের। আহত হন বেশ কয়েকজন, যাদের গন্তব্য ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে। চাকরি জাতীয়করণের দাবিতে 8ম দিনের আন্দোলনে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি। পরে জড়ো হয়ে চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকেই 17 সদস্যের প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিতে যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আন্দোলনকারীরা তখন পুলিশি বাধায় ক্ষোভ প্রকাশ করেন। আমরা শিক্ষক শুধু আমাদের দাবিগুলো আদায় করার জন্য এখানে আসছিলাম, পুলিশ বিনা কারণে একদম বিনা কোনো কারণ ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করছে। আমরা এই রাষ্ট্রপ্রধানের শরণাপন্ন হওয়া, তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া, এটা কি আমরা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করেছিলাম? আমরা কোনো অপরাধ করি নাই। আমরা 15 বছর ধরে পড়াশোনা করে নিজের টাকা খরচ করে দাবি ধরতে আইছে আমাদের শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার জাতীয়করণ চেয়েছিলাম। কেন আমার ভাইকে মারা হয়েছে? যদিও পুলিশ বলছে শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভাঙতে চাইলে জলকামান ব্যবহার করা হয়। কোনো রকম ঝামেলা করা যাবে না, এটা তারা কমিটমেন্ট করেছিল, কিন্তু আপনারা নিজেরা দেখলেন যে তারা এসে গিয়ে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেডটা ভেঙে প্রায় 100 জন ওই পাশে চলে গেছিল। তো এই স্বাভাবিক কারণে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের উপর পানি ছিটিয়ে মোটামুটি ডিসপার্স করার একটা ব্যবস্থা করেছিলাম। শিক্ষকদের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা, স্বীকৃতি, বেতন ভাতা ও নীতিমালা 2025 অনুমোদনের দাবিও জানান আন্দোলনকারীরা। 40 বছর ধরে বিনা বেতনে চাকরিরত আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী ভাইয়েরা, আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই। এই বৈষম্যের জন্য অবসান ঘটান এবং তিনি যেন আমাদের জাতীয়করণ ঘোষণা করেন। আমরা আমাদের সার্ভিস দিয়ে আমরা দেখে দিতে চাই আমরা প্রাইমারি থেকে কম নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন ইবতেদায়ী শিক্ষকরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ সহ মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করে আদালতে আবেদন করে প্রসিকিউশন। অপরাধের বিবরণ শুনে তাকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতিরা। আইনজীবীরা জানিয়েছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায় এবার সরাসরি উপস্থাপন হলো র্যাবের বিরুদ্ধে। অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আসে র্যাবের হেলিকপ্টার প্রসঙ্গ। ওই সময় যিনি র্যাবের প্রধান ছিলেন তার ভূমিকা নিয়েও অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। আমাদের যে সক্ষমতা রয়েছে আমরা গ্রাউন্ডে কাজ করছি এবং আপনারা জানেন যে র্যাবের হেলিকপ্টার দিয়েও কিন্তু পেট্রোল করা হচ্ছে। রোববার ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। আদালতের কাছে আইনজীবীরা বলেন, জুলাই আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তৎকালীন র্যাব প্রধান হারুন। এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান, তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পাওয়ার দাবি করে প্রসিকিউশন। এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন, তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন। কাউকে আটক করেছেন, কাউকে টর্চার করেছেন, কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি। মানবতা বিরোধী অপরাধ মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে অর্ধেকেরও কম আসামি গ্রেফতার হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফোর্স, যাদের অধিকাংশই পালিয়ে গিয়েছিল, কারণ মোটা দাগে তারা অপরাধের সাথে বেশিরভাগ সম্পৃক্ত ছিল। সেই কারণে ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি। তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন। নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন 5 আগস্ট আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় 2 পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সালমা ওয়াজেদ পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলেও জানিয়েছে দুদক। মা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন রাষ্ট্রীয় সফরসঙ্গী করা হতো পুতুলকে। সেসবে তার যাওয়ার প্রাসঙ্গিকতা সংক্রান্ত তথ্য যথাযথ ছিল না বলছে দুদক। এছাড়াও পাওয়া গেছে পুতুলের কানাডায় নাগরিকত্বের প্রমাণ, জানান দুদক মহাপরিচালক। রাষ্ট্রের হয়ে যখন কোনো সরকারি দায়িত্ব পালন করবেন, আপনি কিন্তু বাংলাদেশের পক্ষেই কিন্তু আপনি ডব্লিউএইচওর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং অনুসন্ধান দল সেই বিষয়গুলো দেখছেন। পুতুলের বিরুদ্ধে আরেক অভিযোগ সূচনা ফাউন্ডেশন নিয়ে। 2014 সালে অটিস্টিক শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে করা হয় এ ফাউন্ডেশন। সরকারি অনুদানের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সেখানে অর্থ জমা হতো। দুদক জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের উপর ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই ফাউন্ডেশনকে করমুক্ত করা হয়েছিল। জোর করে ফাউন্ডেশনের নামে আদায় করা হতো উপঢৌকন। আমাদের অনুসন্ধান দল দেখছেন সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবে। আরেক অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্পের নামে 450 কোটি টাকার লুটপাট। এসব অভিযোগ খতিয়ে দেখছে দুদক। মহাপরিচালক জানান, পূর্বাচলের প্লট জালিয়াতির মামলায় পুতুলকে দেশে ফেরানোর উদ্যোগ নেবে কমিশন। তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। রোববার সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান ও তার স্ত্রীর বিরুদ্ধে 4 কোটি টাকার অবৈধ সম্পদ ও 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। কোনো গ্রহণযোগ্য আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের সেফ ডিপোজিট লকার ভেঙে $1,69,300 ও €55,000 পেয়েছে দুদকের আভিযানিক দল। মিলেছে 1 কেজি স্বর্ণ ও 70 লাখ টাকার এফডিআর। রোববার দিনভর অভিযান শেষে জানানো হয় এই তথ্য। কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত লকারটি খোলার জন্য দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে 7 সদস্যের একটি দল সকালে বাংলাদেশ ব্যাংকে যান। এর আগে গত 19 জানুয়ারি অভিযান চালিয়ে এস.কে. সুরের বাসা থেকে 16,25,000 টাকা জব্দ করা হয়। সে সময় তার নামে বাংলাদেশ ব্যাংকে ভল্ট থাকার তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে সেটি ভল্ট নয়, কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার। দুদক থেকে বাংলাদেশ ব্যাংককে দেয়া চিঠিতে লকারের সামগ্রী স্থানান্তর না করার অনুরোধ জানায়। 21 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের এ বিষয়ে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি পাঠায়। বলা হয়, বাংলাদেশ ব্যাংকের লকারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত মূল্যবান সামগ্রী প্যাকেট সিলগালাযুক্ত অবস্থায় জমার তারিখ থেকে 20 বছর পর্যন্ত রাখা হয়। দুদক এস.কে. সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে গত 23 ডিসেম্বর এস.কে. সুরের গ্রেফতার করা হয় 14 জানুয়ারি। ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকার। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি। তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে। আগামীকাল মহামান্য আদালতের নির্দেশেই আমরা সেই জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখব অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে ভাবছে সরকার। সাম্প্রতিক সফরে বাংলাদেশিদের জন্য চীনা ভিসা সহজ করার আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, চীনা ঋণ পরিশোধের সময়সীমা 30 বছর করার অনুরোধে ইতিবাচক সাড়া মিলেছে। সেই সাথে ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ বাঁধ থেকে পানি না সরানোর আশ্বাস দিয়েছে চীন। তবে এই সফরে প্রধান উপদেষ্টার বেইজিং সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ড. তৌহিদ হোসেন। 4 দিনের চীন সফর শেষে ফিরে গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেইজিং পৌঁছানোর আগেই কুনমিংয়ে যাত্রা বিরতিতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে বাংলাদেশিদের চিকিৎসা নিয়ে কথা হয়েছে তার। চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসেবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। প্রশ্ন ছিল, ভারতের বিকল্প চীন হলে নিজেদের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে কতটা সচেষ্ট অন্তর্বর্তী সরকার? একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাঞ্চলে। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে ঋণের সুদের হার কমানো ও পরিশোধের সময়সীমা 30 বছর করার দাবি তুলেছে বাংলাদেশ। সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারদের। চীনের ঋণের সুদ হার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি, কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুদ হার। অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনর এজেন্সি যেগুলি আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদ হারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বাঁধ দেয়া নিয়ে বাংলাদেশের ভাবনার কথা জানানো হয়েছে চীনকে। মিলেছে বাংলাদেশ অংশে প্রভাব না পড়ার আশ্বাস। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। ডক্টর ইউনুস শিগগিরই বেইজিং সফর যাচ্ছেন এমন খবরের প্রেক্ষিতে তাড়াহুড়া না করার কথা বলেন উপদেষ্টা। আমি একেবারে সত্যি কথাটা আপনাদেরকে বলি, এটা নিয়ে কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি, কারণ আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না। রোববার যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন সহায়তা 3 মাস বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়াও জানান তৌহিদ হোসেন। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোনখানে দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই
আশঙ্কা করছি। আপাতত দিল্লি না গেলেও অন্য কোনো ফোরামে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের সম্ভাবনার কথা জানান উপদেষ্টা। আমি ওমান যাচ্ছি একটা কাজে, সেখানে দেখা হওয়ার সম্ভাবনা আছে, কারণ উনিও যাবেন সেখানে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার বিশ্বব্যাপী অর্থ সহায়তার কার্যক্রম বন্ধ করলেও বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে অর্থ সহায়তা জারি রেখেছে। এই ইস্যুতে ট্রাম্প সরকারকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম বলেন, পলাতক শেখ হাসিনার দোসররা বর্তমান সরকার পালানোর গুজব ছড়াচ্ছে। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার নেয়াকে আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ বলেও মন্তব্য করেছেন তিনি। সমসাময়িক ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সুইজারল্যান্ডের সফরের বিস্তারিত। বলেন, দাভোসে হওয়া মিটিংগুলোর মূল এজেন্ডা ছিল শেখ হাসিনা আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা। এ ব্যাপারে আন্তর্জাতিক নেতাদের সঙ্গেও কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় শ্রমিক অসন্তোষ ও ফ্যাক্টরি বন্ধ হওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এগুলো বিগত সরকারের লুটপাটের ফসল। বর্তমান সরকারের আমলে রপ্তানি বেড়েছে বলেও জানান তিনি। ওভারঅল এক্সপোর্টটা কি আমাদের কমেছে? আপনি ফিগারটা নেন, শেখ হাসিনার সময় বছরের পর বছর এক্সপোর্ট এর ফিগার ম্যানিপুলেশন হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর সব দেশে ইউএসএইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছে। তবে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তের জন্য ট্রাম্প সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর 90 দিনের জন্য ইউএসএইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছে। রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই ইয়েটা এক্সাম্পট হয়েছে, সো ওইটা জারি থাকবে। সো এটার জন্য চিফ অ্যাডভাইজার সম্প্রতি আসাদুজ্জামান খানের এক সাক্ষাৎকারে দেয়া বিবৃতির ব্যাপারে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবে গণহত্যার অন্যতম কারিগর। এমন গণহত্যাকারী সাক্ষাৎকার নেয়াকে বড় ধরনের প্রোপাগান্ডা ক্যাম্পেইন বলেও মন্তব্য করেন তিনি। আসাদুজ্জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই। স্টুডেন্টদেরকে, শ্রমিকদেরকে, রিক্সাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে, তার অন্যতম বুচার হচ্ছেন উনি। তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে তাদের আপনি মানটা আপনি বুঝেন। এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না। এ সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ ও পলায়ন সংক্রান্ত গুজবের ব্যাপারে প্রেস সচিব বলেন, যারা বর্তমানে নিজেরাই পলাতক তারাই এমন গুজব ছড়াচ্ছে। যারা পালিয়েছে তারাই চালাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন, ঠিক না? ওনার চেলাচামনি উন্ডারা এগুলো করছেন বলে যদি ওনারা একটু মনে মনে সুখ পান, একটু সুখ পেতে দেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশে আপত্তি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, এসব সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে। ইসিকে সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধ করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সিসি জানিয়েছেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে দলগুলোর নিবন্ধন থাকবে তাদের নিয়েই নির্বাচন করবে ইসি। দল নিষিদ্ধের দায়িত্ব কমিশনের নয়। প্রায় 4 মাসের কর্মযজ্ঞে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, ভোটার তালিকা প্রণয়ন ও সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন উল্লেখযোগ্য। এসব প্রস্তাবনার বিরোধিতা করেছেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। রোববার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত আরএফইডি টকে অংশ নেন সিইসি। বলেন, কমিশন নিজেই স্বাধীন। আইন সংশোধন বা নতুন আইন করতে গেলে নির্বাচনের প্রস্তুতিতে অনিশ্চয়তা তৈরি হবে। সংস্কার কমিশনের সুপারিশ স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিপন্থী। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং এ ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। তখন আমরা থাকবো না, বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমার স্বাধীনতা যদি না থাকে, কম্প্রোমাইজড হয়, ইট মে বি এনিথিং আদার দ্যান দি ফেয়ার ইলেকশন।
সিসি বলেন, সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে তা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্তব্য করে তিনি বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনে 1 বছরের মতো সময় লাগবে। এসব ভোটের আয়োজন করতে হলে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন করা চ্যালেঞ্জিং হবে। আগের যে ইসি তাদের পজিশন আমি নাই, সুতরাং 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই সিদ্ধান্ত নির্ভর করবে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। ইসির জন্য যে রুলস অফ দি গেম কি হবে এটা তো নট ইয়েট ফিক্সড বিকজ অফ দি রিফর্মস কমিশন রিকমেন্ডেশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। 3 মাসের পরিবর্তে ঋণ খেলাপির সময়সীমা 9 মাস চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠকে দাবি জানিয়েছেন সংগঠনটির প্রশাসক হাফিজুর রহমান। ব্যবসার সংকটের কথা জানিয়ে তিনি বলেন, উচ্চ সুদহারের কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ, তাই ঋণের সুদহার ও এলসি জটিলতা কমানোর সুপারিশ করে এফবিসিসিআই। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে ডলারের যোগান স্বাভাবিক রাখা ও বিনিময় হার স্থিতিশীল রাখার অনুরোধও জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। এছাড়া ক্ষতিগ্রস্ত শিল্প কারখানায় বাণিজ্যিক স্বার্থে প্রয়োজনীয় নীতি সহায়তা চেয়েছে এফবিসিসিআই। পাশাপাশি 5% সুদে কৃষি খাতে ঋণ বিতরণের অনুরোধ রয়েছে সংগঠনটির। উচ্চ সুদের হার কারণে ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন নিতে পারছে না, ইনভেস্ট করতে পারছে না, এই বিষয়টি জানানো হয়েছে। এছাড়া ব্যাংক ডিফল্টারের যে কিছু নিয়ম আছে, যে 6 মাস যদি ডিফল্টার হয় তাহলে সে ডিফল্টারের তালিকায় চলে যাবে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে, এটা যেন বৃদ্ধি করা হয়। সামরিক আইন জারির জেরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রদ্রোহিতা ও সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার জেরে গেল সপ্তাহে আটক করা হয় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে। প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করেছিল দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা কারাপশন ইনভেস্টিগেশন অফিস CIO। রবিবার সংস্থাটির তদন্তের তথ্যের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে ইউন সুক ইয়োলের বিরুদ্ধে। গেল কয়েক দশক ধরে দক্ষিণ কোরিয়ার কোনো অপরাধীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর না হলেও অভিযোগ প্রমাণিত হলে আজীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে অভিশংসিত প্রেসিডেন্টের। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।